नमस्कार, आमी मौसुमी शिलालिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। शोनाচ্ছি साहित्यिक बिमल मित्रोर आसामी हाजिर। गल्प पाठ भालो लागले शेषे एकटा लाइक दिये जेते भुलबेन ना। एखोनो जारा आमार चैनेलटा सबस्क्राइब करेननि तादेर सकलेर काछे आमार अनुरोध, प्लिज आमार चैनेलटा सबस्क्राइब करे नेबेन। पाशे जे बेल नोटिफिकेशनटा आछे सेटा अवश्यई प्रेस करे देबेन। आज शोनाबो उपन्यासेर द्वितीय खंड पंचविंश पर्व। परचितेन। मने आछे एरपर थेके सदानंदर जीवने सबकिछुई जेन ओलटपालट हये गेल। एरपर थेके शुरू हलो तार संघर्ष, निजेर संगे निजेर संघर्ष, आबार निजेर संगे परेर। आसले एरपर थेके समस्त पृथिवीर संगेई सदानंदर संघर्ष बेधे गेल। जारा साधारण मानुष तारा पारिपार्श्विक अवस्थार संगे निजेके मानिये नेय, किन्तु जारा पारिपार्श्विकके अस्वीकार करे चलते चाय तादेरই হয় যত বিপদ। তারা নিজেকেও ক্ষমা করে না, পারিপার্শ্বিককেও না। পারিপার্শ্বিক যখন তাদের উপর প্রতিশোধ নিতে আসে তখন সে তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করতে গিয়ে কখনো ধ্বংস হয়ে যায়, আবার কখনো কখনো ইতিহাসের পাতায় একটা স্থায়ী দাগ রেখে যায়। কিন্তু তাই বা পারে কজন? বেশিরভাগই তো পারিপার্শ্বিকের চাপে নিঃশেষ হয়ে হয়ে কোথায় মিলিয়ে যায় কেউ জানতে পারে না। ইতিহাসের পাতায় এত জায়গা থাকে না যে ঐতিহাসিক তাদের নিয়ে দু চার লাইন লিখবে। তাদের জায়গা থাকে একমাত্র উপন্যাসের পাতায়। একমাত্র ঔপন্যাসিকই বুঝি তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলে। তা সংসারে এক ফোঁটা চোখের জলের দামই কি কম? সেদিনের সেই মাঝরাত থেকেই নয়নতারার এই কথাটা মনে হলো। মনে হলো চোখের জল সে আর ফেলবে না। সংসারে চোখের জলের যত দামই থাক, যে তার মর্যাদা দেয় না তার জন্য সেও নিজের চোখের জল অপব্যয় করবে না। কতক্ষণ যে সে অজ্ঞান হয়েছিল তা তার খেয়াল ছিল না। বোধহয় সমস্ত রাতটাই সে অজ্ঞান হয়ে পড়েছিল। সমস্ত রাতের মধ্যে একবারও কিছু মনে হয়নি তার। যখন জ্ঞান ফিরল দেখলে সকাল হয়েছে। পাশের খোলা জানালা দিয়ে এক টুকরো রোদ এসে পড়েছে ঘরে। আগের রাতটা সেই ঘটনাও আস্তে আস্তে তার মনে পড়তে লাগলো। মনে পড়তে লাগলো কেমন করে তার চোখের সামনেই মানুষটা দোয়াতদানি দিয়ে নিজের কপালে ঠাঁই ঠাঁই করে মেরেছিল, কেমন করে সমস্ত শরীরটা তার রক্তে একেবারে ভেসে গিয়েছিল। তারপরে আর কিছুই তার মনে ছিল না। এতক্ষণে মনে পড়ল বাবার কথা। বাবা যদি এই সময় একবার আসতো তো আর এখানে থাকতো না সে, বাবার সঙ্গেই চলে যেত কেষ্টনগরে। কিন্তু কেষ্টনগরে গিয়েই বা কি হবে? সেখানে গেলেই কি সে সুখে থাকবে? আবার মনে হলো তাহলে কি সে হেরে যাবে? তার শাশুড়িকে যে সে কথা দিয়েছিল সে বেহুলার মতো তার স্বামীকে ফিরিয়ে আনবে, তা তো কই সে পারলে না। হঠাৎ শাশুড়ি ঘরে ঢুকল। বললে, ভালো আছো তো বৌমা? নয়নতারার মনে হলো যেন তার নিজের মা আবার সশরীরে তার কাছে ফিরে এসেছে। শাশুড়ি বললে, এই ওষুধটা খেয়ে নাও বৌমা, আমি যে কি ভাবনায় পড়েছিলাম তোমার জন্যে। তারপর একটু থেমে বললে, তোমার গায়ে কোনো ব্যথা হয়নি তো? ওষুধটা খেয়ে নিয়ে নয়নতারা বললে, আমি যে আপনার কথা রাখতে পারলুম না মা, উনি যে আমার কথা কিছুতেই শুনলেন না। আপনি আমাকে যা বলেছিলেন আমি তার সবকিছুই তেমন করেই করলুম, সবকিছুই তেমনি করেই বললুম। এখন আমি কি করব? শাশুড়ি বললে, এখন ওসব কথা ভেবো না বৌমা, তোমার এখন শরীর খারাপ, তুমি চুপ করে শুয়ে থাকো। নয়নতারা জিজ্ঞেস করলে, উনি এখন কেমন আছেন? কার কথা বলছো? খোকা? খোকা ভালো আছে। রক্ত পড়া বন্ধ হয়েছে? জ্বর টর হয়নি তো? শাশুড়ি বললে, না। নয়নতারা বললে, আমি ভাবতে পারিনি মা যে উনি অমন করে নিজের মাথায় সমস্ত শাস্তিটা তুলে নেবেন। আমি ওটা কল্পনাই করতে পারিনি। পারলে টেবিল থেকে দোয়াতদানিটা আগেই সরিয়ে রাখতুম। শাশুড়ি বললে, না বৌমা, তোমার তো দোষ নেই। তুমি মেয়ে মানুষ হয়ে যা করবার তা করেছ। তুমি আমার কথা রেখেছ পুরোপুরি। দোষ যদি কিছু হয়ে থাকে তো সে আমার, আর যা কিছু হয়েছে সবটার জন্য আমিই দায়ী। নয়নতারা বললে, আপনার কেন দোষ হতে যাবে মা? দোষ আমার কপালের।
আপনি যা কিছু করেছেন সব তো আমার ভালোর জন্যেই। আমার কপালে সুখ নেই, তা আপনি কি করবেন? তারপর একটু থেমে বললে, উনি এখন কোথায়? শাশুড়ি কি যেন একটু ভেবে নিল, বললে, এই তো ওপরের ঘরেই রয়েছে। ভালো আছেন তো? হ্যাঁ, এখন একটু ভালো আছে। ডাক্তারবাবু এসে মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছে। এই তো এখন খোকার ঘর থেকেই আসছি। এখন আর মাথায় কোনো যন্ত্রণা নেই। একটু আগেই 1 গ্লাস দুধ খাইয়ে এসেছি। নয়নতারা জিজ্ঞেস করলে, আমার কথা কিছু জিজ্ঞেস করেছেন? শাশুড়ি বললে, হ্যাঁ, এই এক্ষুনি তো জিজ্ঞেস করছিল তোমার কথা। কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিল তোমার শরীর কেমন আছে। আপনি কি বললেন? শাশুড়ি বললে, আমি বললাম তুমি এখন একটু ভালো আছো। নয়নতারা বললে, আমি আপনার কথা রাখতে পারলুম না মা, আপনার স্বাদ মেটাতে পারলুম না। আমি হেরে গেলুম। আপনি কেন আমাকে এ বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন? অন্য কোনো মেয়ে হলে হয়তো আপনার সব স্বাদ মেটাতে পারত। আমি আপনার কিছুই উপকার করতে পারলুম না মা। বলে নয়নতারা ঝরঝর করে মুখ ঢেকে কেঁদে ফেললে। শাশুড়ি নিজের আঁচল দিয়ে নয়নতারার চোখ দুটো মুছে দিতে দিতে বললে, কেঁদো না বৌমা, তুমি কি করবে বলো? তোমার কোনো দোষ নেই। তুমি চুপ করো। তোমার মতো বউ পেয়েও যে সুখী হলো না, তার কপালে অনেক কষ্ট লেখা আছে। নয়নতারা বললে, আমি এখন একবার ওর কাছে যাব মা। কার কাছে? খোকার কাছে? কেন? নয়নতারা বললে, আমি একবার গিয়ে ওকে জিজ্ঞেস করব কেন উনি এমন করলেন। নিজের ঘাড়ে সমস্ত শাস্তি তুলে নিয়ে উনি কাকে শাস্তি দিতে চাইলেন? যে আসল অন্যায় করেছে তাকে শাস্তি দেবার ক্ষমতা যদি ওর না থাকে তো এমন ভীরুর মতো কাজ কেন করলেন? আমি গিয়ে জিজ্ঞেস করব, এর নাম কি পৌরুষ? এর নাম কি বীরত্ব? বলতে বলতে নয়নতারা উঠে বসল। বললে, আমি এক্ষুনি একবার ওর কাছে যাব মা, আপনি আমাকে বাধা দেবেন না। না বৌমা, এখন তোমার খোকার কাছে গিয়ে দরকার নেই। তারও শরীর খারাপ, তোমারও শরীরে জোর নেই। এখন হয়তো রাগের মাথায় তোমাকে কি বলে বসবে, তখন তুমিও হয়তো আর সহ্য করতে পারবে না। তখন উল্টো বিপত্তি হবে। নয়নতারা বললে, না মা, আমি যাবই। আমি মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলে কি আমাকে এত অগ্রাহ্য করবেন? আমিও তো একজন মানুষ। উনি যা বলবেন তাই আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। কিন্তু বৌমা, তুমি তো ওর সব কথা শুনেছ। ওর রাগ তো তোমার ওপরে নয়, ওর যত রাগ আমাদের ওপর, ওর বাবার ওপর, ওর কর্তাবাবুর ওপর। তুমি গিয়ে বললেও কোনো ফল হবে না। কিন্তু সব অপরাধেরই তো ক্ষমা আছে মা। শাশুড়ি বললে, ক্ষমাই যদি থাকবে তাহলে অমন করে কেউ আত্মঘাতী হতে চেষ্টা করে? তুমি নিজেই তো দেখলে। ওই দোয়ারদানিটার বদলে যদি ওখানে ছোড়াছুড়ি কিছু থাকতো তাহলে কি সর্বনাশ হতো বলো দেখিনি? আমার ভাবতেও বুক কেঁপে উঠছে। নয়নতারা বললে, তবু আমাকে একবার যেতে দিন না মা। আমাকে উনি যত ইচ্ছে অপমান করুন, তাতে আমার কিছু এসে যাবে না। কিন্তু আমি হেরে গেলাম, এ আমার সহ্য হচ্ছে না। আমি কেন হেরে যাব? আমি আমার নিজের স্বামীকে বশ করতে পারবো না, এই যে আমারই লজ্জা। আমি লোককে মুখ দেখাবো কি করে? আমার নিজেরই তো নিজের মুখ দেখতে লজ্জা হচ্ছে। শাশুড়ি বললে, তুমি অত উত্তেজিত হও না বৌমা। তোমার দুর্বল শরীরে অত উত্তেজনা ভালো নয়। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো। আমি এখন যাই, আমি পরে আবার আসব। তোমাদের ব্যাপারে আমারও শরীর ভালো যাচ্ছে না। আর শরীরেরই বা দোষ কি বলো? আমি একলা মানুষ, কোন দিকে দেখব? নয়নতারাকে শুইয়ে দিয়ে প্রীতি বাইরে এলো। তারপর নিজের ঘরে আসতেই দেখলে চৌধুরী মশাই ঘরের মধ্যেই ব্যস্ত হয়ে পায়চারি করে বেড়াচ্ছেন। গৃহিণীকে দেখেই সামনে এগিয়ে এলেন। বললেন, কি হলো বৌমা, কি বলছে? গৃহিণী বললে, আমায় জিজ্ঞেস করছিল খোকার কথা। জিজ্ঞেস করছিল খোকা কেমন আছে। বৌমা জানে না বুঝি যে খোকা বাড়িতে নেই? গৃহিণী বললেন, আমি বলেছি খোকা বাড়িতেই আছে, ওপরের ঘরে শুয়ে আছে। খোকার সঙ্গে একবার দেখা করবার জন্য পেরাপেরি করছিল বড্ড। সে কি, এত কাণ্ডের পরেও? প্রীতি বললে, হ্যাঁ, অনেক কথা বলছিল বৌমা। বড্ড সম্মানে ঘা লেগেছে,
বলছিল এত বড় অপমান সে সহ্য করবে না। বড় লজ্জা হয়েছে বৌমার। বলছিল আর একবার চেষ্টা করে দেখবে। চৌধুরী মশাই বললেন, কিন্তু যখন জানতে পারবে যে খোকা বাড়িতে নেই তখন তখন যদি ওপরের ঘরে যায় কোনোদিন? প্রীতি বললে, সে যখন জানতে পারবে তখন জানবে। আমি আর সে নিয়ে বেশি ভাবতে পারছি না। আমার আর এখন মাথার ঠিক নেই। কিন্তু খোকা যদি আর ফিরে না আসে, যদি ফিরে না আসে তখন অন্য বুদ্ধি বার করব। যদি বলতুম খোকা নেই, তখন যদি আবার কান্নাকাটি করত, তখন আমি সামলাতুম কি করে? তুমি তো বলেই খালাস, সামলাবার বেলায় তো সেই আমি। এখন যদি কিছু গন্ডগোল হতো তো তোমরা তো আমারই দোষ দিতে। আমি যা করেছি সব দিক ভেবেচিন্তেই করেছি। চৌধুরী মশাই বললেন, তাহলে সকলকে বলে দিও যেন কেউ আবার বৌমাকে উল্টো কথা না বলে দেয়। প্রকাশকেই যা ভয়, সে সব সময় যা বকবক করে, হয়তো তখন বৌমার কাছে সব ফাঁস করে দেবে। তা প্রকাশ কোথায়? প্রীতি বললে, কোথায় আবার যাবে? তাকে পাঠিয়েছি খোকার খোঁজে। সে তো সেই সকালবেলাই বেরিয়েছে, মুখে জল পর্যন্ত দেয়নি। তার জন্যই তো বসে আছি। চৌধুরী মশাই সব শুনে যেন একটু নিশ্চিন্ত হলেন। মাঝরাত থেকেই তিনি একবার ঘর একবার বার করছেন। ভেতরে বাইরে তাঁর অশান্তি। ছেলের বিয়ে দেওয়ার আগে পর্যন্ত তেমন কোনো ঝঞ্ঝাট ছিল না। মন দিয়ে সব কাজকর্ম দেখতে পারতেন। আদায়পত্র নিয়েই তার সময় কাটত। কিন্তু এই কি বিপদ ঘাড়ে চাপল তাঁর? এমনি করে আর কিছুদিন চললেই তো হয়েছে। জমিদারি করা একেবারে লাটে উঠে যাবে তাঁর। এত কষ্টের পয়সা সব সাত ভূতে লুটেপুটে খাবে। তিনি আর দাঁড়ালেন না সেখানে। বললেন, আমি আসি। আমার এখানে বসে থাকলে চলবে না। ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। বলে তিনি বাড়ির দিকে চলে গেলেন। বহুদিন আগে কালীগঞ্জের জমিদারের কাছে নায়েবি করবার সময় কর্তাবাবু প্রথম শিখেছিলেন কাকে বলে পর্চা, কাকে বলে খতিয়ান, কাকে বলে জমাবন্দি, কাকে বলে ওটবন্দি, কাকে বলে খাতক, মহাজন, তমসুক, আর কাকে বলে নজরানা। সাধ ছিল একদিন তিনিও নতুন এক জমিদারির মালিক হবেন। আর যেমন করে চক্রবর্তী মশাই পরের উপার্জিত ধনের ভোগ দখল করছেন, তেমনি তিনিও করবেন। তিনিও প্রজার দখল নেবেন, প্রজা উচ্ছেদ করবেন, মহাজন হয়ে প্রজাদের টাকা দাদন দেবেন, খাজনা আদায়ের সময় নজরানা নেবেন। তা সেসবই তাঁর হয়েছিল। বলতে গেলে হর্ষনাথ চক্রবর্তীর চেয়েও বেশি হয়েছিল। যখন কর্তাবাবুর ছেলে হয়েছিল তখন তাকেও নিজের শেখা বিদ্যের তালিম দিয়েছিলেন। ছেলেও সবকিছু মন দিয়ে শিখে নিয়েছিল। কিন্তু মানুষের তো আশার শেষ থাকে না। মনে হয় ছেলে না হয় শিখল, কিন্তু নাতি, তার নাতিও না হয় শিখল, সব সম্পত্তির আয়ও বাড়ল, কিন্তু নাতির নাতি, নাতির নাতির নাতি। আর শুধু তাও নয়, যাবচ্চন্দ্র দিবাকরও এ থাকবে তো? কর্তাবাবুর পরে চৌধুরী মশাইয়েরও ছিল এই একই চিন্তা। কিসের জন্য এত পরিশ্রম, কিসের জন্য এত অর্থ উপার্জন? ছেলে যদি সংসারী না হয়, ছেলের যদি বংশরক্ষা না হয়, তাহলে কি হবে? তা সেদিনও আবার রাত হলো। কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কত কোটি কোটি বার রাত হয়েছে, কিন্তু সেদিন রাত না হলে কার কি এমন লোকসান হতো? চৌধুরী মশাই সেদিনও ওপরের ঘরে শুতে যাচ্ছিলেন। যাবার আগে বললেন, আমি যাই, আজকে একটু সকাল সকাল ওপরের ঘরে শুতে যাব। কদিন ধরে চৌধুরী মশাই ওপরে শুচ্ছেন, তবু যেন সেদিন একটু বেশি তাড়া ছিল। কদিন ধরেই চৌধুরী মশাইয়ের মনে হচ্ছিল বড্ড দেরি হয়ে যাচ্ছে, আর নয়। প্রীতি বললে, আর কতদিন এমনি করে কষ্ট করবে? চৌধুরী মশাই বললেন, তুমি তো কেবল আমার শরীরের কষ্টের কথাই ভাবছ, আর কত টাকা যে নষ্ট হয়ে গেল তা তো কেউ ভাবছ না একবারও। টাকা নষ্ট হওয়াও যা, রক্ত নষ্ট হওয়াও তাই। রক্ত নষ্ট হলে তবু একদিন রক্ত হয়, ঘি দুধ খেলে রক্ত বাড়ে, কিন্তু টাকা গেলে কি আর তা ফিরে আসে? জলের মতো আমার টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে, অথচ আমি কিছু করতে পারছি না। প্রীতি বললে, তা বলে মানুষকে তো মেরে ফেলা যায় না। চৌধুরী মশাই রেগে গেলেন, বললেন, কেন কেন মেরে ফেলা যাবে না?
যে মানুষ ভুগে ভুগে কষ্ট পাচ্ছে তাকে যদি গলা টিপে মারি, অন্যায়টা কিসের শুনি? প্রীতি বললে, তুমি বলছো কি জলজ্যান্ত মানুষকে তুমি গলা টিপে মারবে? কেন মারব না? তাতে রুগীও বাঁচবে, আমার টাকাও বাঁচবে। কিন্তু হাজার হোক নিজের বাবা তো তোমার, তাকে মারতে তোমার মনে লাগবে না? চৌধুরী মশাই বললেন, কেন লাগবে? আগে হলে তবু লাগতো, কিন্তু এখন কেন লাগবে? এখন আমি পাথর হয়ে গিয়েছি, এখন আমার মায়া দয়া বলতে আর কিচ্ছু নেই। কর্তাবাবুই তো একদিন আমাকে দয়া মায়া করতে বারণ করেছিলেন। মায়া দয়া করলে কি আর আমার এ জমি জমা রাখতে পারবো মনে করছো? বলতে বলতে চলে যাচ্ছিলেন, কিন্তু আবার ফিরে দাঁড়ালেন। বললেন, বৌমা কোথায়? প্রীতি বললে, কোথায় আবার থাকবে, নিজের ঘরে। তা প্রকাশ কোথায়? প্রকাশ এখনো ফেরেনি। ফিরলে তো তুমি দেখতেই পেতে। চৌধুরী মশাই কথাটা শুনে যেন নিজের মনেই বলতে লাগলেন, আমি যে কোন দিকটা দেখি তা বুঝতে পারছি না। একটা মানুষ কত দিক সামলাবে বলো দেখিনি? একটা ছেলে ছিল, তাও অমানুষ হয়ে গেল, তার দ্বারা কোনো কাজ হবার জো নেই। সে কোথায় গিয়ে রইল তার কোনো ঠিক ঠিকানা পেলুম না। হয় আমি পাগল হয়ে যাব, নয়তো আত্মহত্যা করব। কথাগুলো বলে চৌধুরী মশাই বাইরে চলে গেলেন, কিন্তু প্রীতির অনেকক্ষণ ধরে কোনো ঘুম এলো না। আস্তে আস্তে অন্য রাতের মতো সে রাতেও চারিদিক সব শান্ত হয়ে এলো। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে শুয়ে দোতলার ঘরের দিকে কান পেতে রইল প্রীতি। যদি কিছু শব্দ আসে, যদি কোনো কান্না আসে, যদি কারো চাপা গলার আর্তনাদ। কথাটা ভাবতেই প্রীতির মনে হলো তার গলাও যেন কেউ টিপে ধরেছে। গলা টিপে ধরলে কিরকম যন্ত্রণা হয় সেটাও কল্পনা করতে চাইলে প্রীতি। কিন্তু যদি কেউ টের পায়, আর মারতেই যদি হয় তো ডাক্তারি ওষুধ খাইয়েই তো মারা ভালো। ঘুমের ওষুধ খাইয়ে দিলেই তো হয়, তাহলে সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। নিঃশব্দে আরামে মারা যাবে। খুন করার দায় থেকেই মানুষ অব্যাহতি পাবে। হঠাৎ যেন বাইরে খট করে একটা শব্দ হলো। প্রীতি কানটাকে খাড়া করে রইল। মানুষকে গলা টিপে মারলে কি ওই রকম খট করে শব্দ হয়? কিন্তু কেন কেন মানুষকে খুন করবার দরকার হবে বুঝতে পারলে না সে। এই জন্যেই তো খোকা এমন হয়েছে। কিন্তু প্রীতি জানতে পারলে না যে এ বাড়ির আর একটা ঘরে তখন আরও একজন জেগে রয়েছে। নয়নতারা প্রতিদিনের মতো সেদিনও চোখ বুজে শুয়েছিল, কিন্তু আর থাকতে পারলে না। চারিদিকে সব যখন নিঝুম হয়ে এলো, তখন বোঝা গেল কোথাও আর কেউ জেগে নেই। এই তার সুযোগ। এইবার সে দরজা খুলে ওপরে যাবে। এবার সোজা গিয়ে তার ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেবে। হয়তো দরজা খুলবে না মানুষটা, কিংবা হয়তো দরজা খোলাই আছে। অসুস্থ মানুষের ঘরের দরজা তো খোলাই থাকে সাধারণত। নয়নতারা শুধু গিয়ে তাকে একবার জিজ্ঞেস করবে, এ তুমি কি করলে? তুমি নিজের ওপরে কেন এমন শাস্তি নিলে বলো? কার জন্যে? মানুষটা হয়তো মাঝরাত্রে হঠাৎ তাকে দেখে অবাক হয়ে যাবে, হয়তো কোনো কথার উত্তর দিতে পারবে না। তুমি কি আমায় শাস্তি দেবার জন্য নিজের ওপর এই শাস্তি তুলে নিলে? মানুষটা হয়তো তার কথার কোনো জবাব দেবে না, কিন্তু এবার আর ছাড়বে না নয়নতারা। এবার তার কাছ থেকে জবাব সে আদায় করবেই। ভেতর বাড়ি পেরিয়ে বার বাড়ি। এতদিন বিয়ে হয়েছে নয়নতারার, কিন্তু কখনো এমন করে বার বাড়িতে আসেনি। বার বাড়ি যাবার মুখেই দোতলায় উঠবার সিঁড়ি। দোতলার ঘরে যেতে হলে এই সিঁড়ি দিয়েই উঠতে হয়। নয়নতারা টিপি টিপি পায়ে দেওয়াল ধরে ধরে ওপরে উঠতে লাগলো। কোথায় কোন ঘরে মানুষটা শুয়ে আছে তাও জানা নেই। শাশুড়ি শুধু এইটুকু বলেছে যে সে দোতলার ঘরে আছে। কিন্তু দোতলায় কটা ঘর? কর্তাবাবুর ঘর তো দোতলায়, হয়তো পাশাপাশি দুটো ঘর। একজন ঠাকুরদা আর একজন নাতি, দুজনেই অসুস্থ, তাই দুজনেই ওপরে থাকে। বড় ভয় করতে লাগলো নয়নতারার। একে শীতে সমস্ত শরীরটা কাঁপছে, তার উপর ভয়। যদি কেউ দেখে ফেলে, যদি কেউ সন্দেহ করে, যদি কেউ তাকে জিজ্ঞেস করে, তো সে তাকে কি জবাব দেবে? বাগানের দিক থেকে একটা পেঁচা হঠাৎ ডেকে উঠেছে। ডাকটা শুনেই নয়নতারা সিঁড়ির মাঝামাঝি এসে থমকে দাঁড়ালো। সিঁড়ির দুপাশে দেয়াল, দুপাশের দেয়ালে হাত দিয়ে সাবধানে ওপরে উঠছিল নয়নতারা। একবার মনে হলো দরকার নেই,
মনে হলো যেমন চুপি চুপি সে ঘর থেকে বেরিয়ে এসেছে, আবার তেমনি করে সে ফিরে যাবে। এই কাঙালপোনা তার আর ভালো লাগলো না। যে তার মুখ দেখতে চায় না, জোর করে তাকে নিজের মুখ দেখানো, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? বিয়ে করেছে বলেই কি এতই ছোট হয়ে গেছে সে? এতই তাচ্ছিল্য করবার মতো মানুষ নয়নতারা? নয়নতারা ফিরেই আসছিল, কিন্তু আবার উঠতে লাগলো। না, হেরে যাবার জন্য সে এবাড়ির বউ হয়ে আসেনি। কেন হাঁটতে যাবে সে? বাবা তো তাকে মাথা উঁচু করে দাঁড়াতেই শিখিয়েছে বরাবর। এখানে এই শ্বশুর বাড়িতেও সে মাথা উঁচু করে দাঁড়াবে। আবার সে ওপরে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। সিঁড়ির যেখানে শেষ ধাপ, সেখানেই একটা বারান্দা মতন, তার পাশেই একটা ঘরের মতো মনে হলো। ঘরের ভেতরে মনে হলো টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। এটা কার ঘর? এই ঘরের মধ্যে শুয়ে আছে নাকি সে? নয়নতারার আবার যেন কেমন সংকোচ হতে লাগলো। যদি তাকে দেখে আবার মানুষটা রেগে ওঠে, আবার সমস্ত শাস্তি নিজের মাথায় তুলে নেয়, আবার যদি সে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে, তখন তো সব জানাজানি হয়ে যাবে। রাত তখন অনেক, সমস্ত নবাবগঞ্জ ঘুমোচ্ছে, এতটুকু সারা শব্দ নেই কারো। দরজাটা বন্ধ। নয়নতারা বারান্দা দিয়ে পাশের জানালাটার কাছে এসে দাঁড়ালো। জানালার আধখানা পাল্লা খোলা। সেই খোলা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে চেষ্টা করলে হঠাৎ অস্পষ্ট আলোয় মনে হলো ঘরের মধ্যে কে যেন নড়ে বেড়াচ্ছে। এ কার ঘর? এই কি কর্তাবাবুর ঘর নাকি? হঠাৎ নজরে পড়ল তার শ্বশুর। ভালো করে দেখলে চেনা যায় শ্বশুরকে। চৌধুরী মশাই এত রাত্রে ঘরের মধ্যে নড়ে বেড়াচ্ছেন কেন? এত রাত্রিরে চৌধুরী মশাই জেগে ঘরের মধ্যে কি করছেন? বুকটা থরথর করে কাঁপছে নয়নতারার, কিন্তু তবু চোখ দুটো বন্ধ করে থাকতে পারলে না। দেখলে চৌধুরী মশাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর তার একটু দূরে মেঝের ওপর শুয়ে আছে একজন বুড়ো মানুষ। ঘুমন্ত বুড়ো মানুষটার সারা শরীর চাদর দিয়ে ঢাকা। হয়তো উনিই কর্তাবাবু। কর্তাবাবুর নামই সে বরাবর শুনে এসেছে, দেখেনি সে কখনো। একবার শুধু দেখেছিল, সেও ঠিক দেখা নয়। নতুন বউ হয়ে যখন সে এসেছিল, সে তখন শুধু ওপরে উঠে একবার ঘোমটায় মুখ ঢেকে প্রণাম করেছিল কর্তাবাবুকে। আর তারপর এই আজ। নয়নতারার চোখ দুটো হঠাৎ বড় কৌতূহলী হয়ে উঠল। নয়নতারা দেখলে চৌধুরী মশাই কর্তাবাবুর মুখের সামনে নিচু হয়ে বসলেন। কি যেন তিনি দেখতে লাগলেন কর্তাবাবুর মুখের দিকে চেয়ে। তারপর দুটো হাত কর্তাবাবুর গলার কাছে তুলে নিয়ে এক মুহূর্ত বুঝি দ্বিধা করতে লাগলেন। নয়নতারা একটা অজ্ঞাত বিপদ কল্পনা করে নিয়ে ভয়ে আর্তনাদ করতে যাচ্ছিল। না না না, তোমরা খুনি, তোমরা সবাই খুনি। তুমি ঠিক বলেছিলে, তুমি ঠিকই করেছিলে গো। এ বংশের রক্তের মধ্যে পাপের জীবাণু মেশানো আছে। এরা কপিল পায়রা পোড়াকে গাছের ডালে ঝুলিয়ে আত্মঘাতী করিয়েছিল। এরা মানিক ঘোষের ভাতের থালা পা দিয়ে ঠেলে ফেলে টিনের চাল খুলে নিয়েছিল। এরা ফটিক প্রামাণিককে রাস্তায় পাগল করিয়ে ছেড়েছিল। এদের তুমি ক্ষমা করো না গো। এদের শাস্তি তুমি মাথায় তুলে নিয়েছ, ঠিকই করেছ। নয়নতারা হঠাৎ চেঁচিয়ে উঠল, না না না। কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোবার আগেই পেছন থেকে ডাক এলো, বৌমা। সঙ্গে সঙ্গে নয়নতারা যেন বাস্তবে ফিরে এসেছে। দেখলে পেছনে শাশুড়ি দাঁড়িয়ে আছে। শাশুড়ি বললে, এসো বৌমা, এসো, এদিকে এসো বলে সিঁড়ি দিয়ে আগে আগে নিচে নামতে লাগলো। নয়নতারাও শাশুড়ির পেছন পেছন নিচে এলো। তারপর একেবারে নয়নতারাকে তার ঘরে নিয়ে গিয়ে শাশুড়ি বললে, তুমি এত রাত্রিরে ওপরে গিয়েছিলে কি করতে? নয়নতারা হতবাক হয়ে তখনও চুপ করে আছে। চোখের সামনে যেন তখনও দৃশ্যটা ভাসছে। তখনও যেন চৌধুরী মশাই কর্তাবাবুর গলার কাছে দুটো হাত উঁচু করে আছে। কই বৌমা, কথা বলছো না যে? ওপরে কি করতে গিয়েছিলে বলো? নয়নতারা বললে, আপনি যে বলেছিলেন উনি ওপরের ঘরে আছেন, তাই দেখা করতে গিয়েছিলুম। তাই বলে এত রাত্রির বেলা যেতে হয়? তোমার কি আক্কেল বলে কিছু থাকতে নেই? তুমি আমাকে যাবার আগে একবার জিজ্ঞেস করলে না কেন? আমি কি তোমাকে যেতে বারণ করতুম? তুমি যে হঠাৎ ওপরে গেলে, তার ওপরে কখন গিয়েছ তুমি? নয়নতারা বললে, কিন্তু আমি যে আর থাকতে পারছিলুম না মা।
আমি যে ছটপট করছিল মোর সঙ্গে একবার দেখা করবার জন্য। শাশুড়ি বললে, না, আর কখনো এমন কাজ করো না। তুমি এ বাড়ির নতুন বউ, আমাকে না বলে তুমি আর কোথাও যেও না, বুঝলে? তারপর একটু থেমে বললে, তুমি জানলায় উঁকি দিয়ে কি দেখছিলে? নয়নতারা কি বলবে বুঝতে পারলে না। বলো, কি দেখছিলে? নয়নতারা শাশুড়ির চোখের দিকে চেয়ে ভয় পেয়ে গেল। বললে, আমি কিছু দেখিনি। দেখিনি মানে? আমি যে দেখলুম তুমি জানলায় উঁকি দিচ্ছ। এ কি রকম স্বভাব তোমার, পরের ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখা? বলো, কি দেখেছ? নয়নতারা বললে, আমি ওকে খুঁজছিলুম। ওকে মানে? খোকাকে? খোকার সঙ্গে যদি দেখা করবার এত ইচ্ছে তোমার, তো আমাকে বললে না কেন? আমি তোমাকে সঙ্গে করে খোকার ঘরে নিয়ে যেতুম। এ স্বভাব তো তোমার ভালো নয় বৌমা। হয়তো এই প্রসঙ্গে আরো অনেক কথা বলতো শাশুড়ি, কিন্তু বাইরে যেন কার পায়ের আওয়াজ পাওয়া গেল। কই, কোথায় গেলে তুমি? শাশুড়ি হঠাৎ কথা থামিয়ে বললে, তুমি বসো, আমি আসছি, বলে বাইরে চলে গেল। আর নয়নতারা সেই নিজের ঘরের বিছানার ওপর বসে বসেই ভাবতে লাগলো, এ কি রকম বাড়ি, এ কি রকম বাড়িতে তার বিয়ে হয়েছে, এ কি রকম শাশুড়ি, এ কি রকম শ্বশুর, এ কি রকম সংসার। তাহলে তার স্বামী যা বলেছিল কিছুই তো মিথ্যে নয়। কালীগঞ্জের বউকে তাহলে এখানেই খুন করা হয়েছে। তাহলে কি সেই কালীগঞ্জের বইয়ের অভিশাপই শেষ পর্যন্ত ফলল? বাইরে একটা শব্দে হঠাৎ নয়নতারা চমকে উঠল। মনে হলো দিনুর গলা। দিনু বাইরে থেকে বলছে, ছোট মশাই, একবার শিগগির আসুন, কর্তাবাবু যেন কেমন করছেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব অন্যদিন নিয়ে আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।